নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দিদিমণি প্রায় 100-র উপর বই লিখেছেন। তাতে কবিতার বই, ছড়ার বই, প্রবন্ধের বই, আত্মজীবনী, হরেকলম্বা বই আছে। সেগুলো আবার অনেকটা বেস্ট সেলার। তিনি সব নামি দামি সাহিত্য পুরস্কারও পেয়েছেন। আসলে মুখ্যমন্ত্রী মনে করেন তিনি কবিতাটা লেখেন সুভাষ মুখোপাধ্যায়ের মতো, গানটা করেন সন্ধ্যা মুখার্জির মতো, আইনটা খুব ভালো বোঝেন, সিদ্ধার্থ বাবুর থেকেও ভালো বোঝেন, ডাক্তার হিসাবে তিনি বিধানবাবুর সমতুল্য। এটা মুখ্যমন্ত্রী কিন্তু ভাবেন। তিনি শুধু প্রশাসনিক প্রধান নয়, তিনি আমাদের শিল্প, সংস্কৃতি, গান, বাজনা সব কিছুর একমাত্র অভিভাবক। তিনি যা বলবেন সেটাই আইন। তা কি হলো? তৃণমূলের সমর্থকরা তো আহ্লাদিত হবেন যে ঠিকই তো বলছেন অর্কবাবু, উনি তো তৃণমূলের পক্ষে বলেন না, মুখ্যমন্ত্রী এত গুণগান করছেন। আমি তো বললাম না, মুখ্যমন্ত্রী অনেক গুণের অধিকারী। তিনি দশভুজার মতো বাংলাকে তিনি রক্ষা করছেন। চৌকিদার বলুন, যাই বলুন, পাহারাদার বলুন, 10 কোটি বাঙালির অভিভাবিকা তিনি। তা মুখ্যমন্ত্রীর শিক্ষা দপ্তর অনুপ্রাণিত একজন শিক্ষামন্ত্রী আছেন, কি যেন একটা নাম তার, ব্রাত্য বসু। শুভেন্দুবাবু বসু তাকে বলেন ভৃত্য বসু। যাই হোক, আমি ব্রাত্য বসুই বলবো, নাট্য বসু। তিনি অনেক নাটক টাটক অভিনয়তেই ব্যস্ত থাকেন। বিকাশ ভবনে খুব একটা যান বলে তো মনে হয় না, তবে আমি তাকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। গুণী মানুষ, কিন্তু গুণী মানুষের কদর এই জমানায় তো নেই। এই জমানায় টিকে থাকতে গেলে অন্তত শাসক দলের মধ্যে আপনাকে সমবেত বৃন্দগানে সামিল হতে হবে। আপনাকে জয় দিদিমণি, জয় দিদিমণি, জয় দিদিমণি বলতে হবে। যে কথাটা হ্যাঁ বললে হয়, হ্যাঁ দিদি বললে হয়, ওরা বললেন দিদি দিদি দিদি, ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, এরকম আর কি। আমরাও বলেন, তৃণমূলের মন্ত্রীরাও বলেন। ওই কবে সেই হেমচন্দ্র নস্করকে বিধানবাবুর আমলে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা হেমবাবু, আপনি যে মন্ত্রিসভায় আছেন সেই মন্ত্রিসভা সম্পর্কে বলুন। হেমবাবু রসিক মানুষ ছিলেন, হেমচন্দ্র নস্কর বেলাগাড়ার মানুষ। বলেছিলেন, শোনেন ভাই, আমাদের মন্ত্রিসভাটা কি জানেন? একজন কালীপদ, একজন খালিপদ, আর বাকি সব চতুষ্পদ। কালীপদ মুখার্জি ডেন্টাল কালী নামে পরিচিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। খালিপদ মানে যাদব পাঁজা, গান্ধী ভক্ত, চটি পড়তেন না। আর বাকি বিধানবাবু তাদের এমন ভাবে রেখেছিলেন, মানুষ হিসেবেই বিবেচ্য ছিলেন না, চতুষ্পদ। মানে এরা হেমচন্দ্র নস্কর বলছে। আপনারা পুরনো খবরের কাগজটা যদি ঘাটাঘাটি করেন তাহলে পেয়ে যাবেন হেমচন্দ্র নস্করের বিখ্যাত উক্তি। তো বিধানবাবুর ব্যক্তিত্বের সামনে এরকমই ছিলেন তার মন্ত্রিসভার সদস্যরা, আর মাননীয়ার ব্যক্তিত্বের সামনেও তৃণমূলী মন্ত্রীরাও কেঁচো হয়ে থাকেন। এবং মাননীয়ার মন পাওয়ার জন্য কি বলবো আর কি, টন টন তেল দিতেও তাদের বিবেকে বাধে না। রাজ্যের 2600 সরকারি স্কুল ও সরকার পোষিত স্কুলে 1 লাখ টাকা করে দিচ্ছে সরকার। কি বই কেনা হবে? খুব ভালো কথা। 5টা সেটে বই কেনা হবে। তাতে রবীন্দ্রনাথ থাকবেন, অমন ঠাকুর থাকবেন, অনেকে থাকবেন। একটা এক্সপার্ট কমিটি বইয়ের তালিকা তৈরি করেছে। এই 5টা সেটের মধ্যে প্রায় সবকটা সেট, একটা বাদ থাকতেও পারে, মুখ্যমন্ত্রীর অনেকগুলো বই। তার মধ্যে দুয়ারে সরকার, সবুজ ঝড়, উপলব্ধি, অনেক বই, কথাঞ্জলি সব আছে। তাহলে মুখ্যমন্ত্রীর বই পড়তে হবে। স্কুলের কোনো চয়েস নেই
যে তারা কোন বই লাইব্রেরিতে রাখবে, কোন বই রাখবে না। একটা এক্সপার্ট কমিটি ঠিক করে দিল 5টা সেটে বইগুলো স্কুলকে রাখতে হবে। আবার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড ঘটকালি করছে, তারা প্রকাশকদের কাছ থেকে বই নিয়ে ডিআই অফিসে দেবে, ডিআই অফিস থেকে স্কুলগুলো নেবে, স্কুলগুলো প্রকাশকদের চেক লিখে দেবে, প্রকাশকরা টাকা পাবে। পাবলিশার অ্যান্ড বুক সেলার্স গিল্ডের 2 কর্তা আপনারা জানেন, হরিহর আত্মা। তারা বুদ্ধবাবুর সময়ও একই রকম সরকারের ঘনিষ্ঠ ছিলেন, তৃণমূলী জমানাতেও তারা একই রকম সরকারের ঘনিষ্ঠ। তারা ঘটকালি করতে নেমেছেন এবং প্রত্যেকটা সেটে মুখ্যমন্ত্রীর বেশ কিছু বই আছে। এখন প্রশ্ন হলো, স্কুল সিদ্ধান্ত নিতে পারলো না কোন কোন বই তাদের লাইব্রেরিতে রাখতে হবে। ঠিক করে দিল একটা বিশেষজ্ঞ কমিটি। সেই বিশেষজ্ঞ কমিটিতে কারা আছেন আমি জানি না, তারা অবশ্য খুব গণ্যমান্য ব্যক্তি হবেন, নইলে ওই 5টা সেটের অনেকগুলোতে মুখ্যমন্ত্রীর এইসব বই তারা রাখতেন না। আমি জানি না মুখ্যমন্ত্রীর বইয়ের সাহিত্য মূল্য কি, কজন পড়েছেন, ছাত্রছাত্রীরাও কজন পড়বেন। যে প্রকাশক এই বইগুলো প্রকাশ করেছেন তার তো পোয়া 12। মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে বলতেন না, আমি তো ঠিক, উনি বেতন নেন না, কোনো সুবিধা নেন না, 1 কাপ চা খেলেও নিজে পয়সা দিয়ে খান। উনি বলেন বইয়ের রয়্যালটি থেকে আমি যা পাই আমার হেসে কেড়ে চলে যায়। ওনার এত বই, এত বিক্রি, হয়তো রয়্যালটি পাবেনি। এবারও স্কুলগুলো সব বইটই নেবে, তাদের মুখ্যমন্ত্রীর বই আছে, প্রকাশকদের তারা তো টাকা দিয়েই নেবেন, প্রকাশকদেরও 2 পয়সা ঘরে আসবে, তারপর যা যা নিয়ম আছে সেই নিয়ম ফলো করা হবে, এটাই স্বাভাবিক। খুব ভালো সবকিছু চলছে। আমি জানি না এক্সপার্ট কমিটিতে কারা কারা আছেন, কি মানদণ্ডে তারা বইগুলোকে সিলেক্ট করেছেন। মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, ভারতবর্ষের একজন সিনিয়র পলিটিশিয়ান, সব মানলাম, কিন্তু তার লেখা বই স্কুলের লাইব্রেরিগুলোতে থাকবে এবং ছাত্রছাত্রীরা এবং স্কুলের মাস্টার মশাইরা লাইব্রেরির জন্য বই বাছাই করার স্বাধীনতাটুকু পাবেন না। যারা গণতন্ত্র নিয়ে খুব বড়াই করেন তাদের কাছে এটা প্রশ্ন, এটা গণতন্ত্র নাকি ওই মহীয়সী নারীর যা ইচ্ছা সেই ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য একদল স্তাবকের প্রাণান্তকর প্রচেষ্টা। পুরো বিষয় নিয়ে কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্তর সঙ্গে। কি বললেন তিনি শুনুন। অমিতাভ দা, প্রথম প্রশ্ন, যে একটা সার্কুলার বেরিয়েছে সমস্ত সরকারি স্কুল এবং সরকার প্রসিত স্কুলে 2600 সংখ্যাটা বোধহয় 1 লাখ টাকা করে দেওয়া হবে বই কেনার জন্য। কি বই কেনা হবে সেটা ঠিক করে দেবে সরকার। 5টা সেট, এবং তাদের মুখ্যমন্ত্রীর বহু বই আছে। মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই বলেন না যে আমার চাহিদা সীমিত, আমি তো বইয়ের লয়্যালটি পাই। এখন প্রকাশকদের কাছ থেকে স্কুলগুলোকে কিনতে হবে, তা যত বই বিক্রি হবে তত তো একটা রয়্যালটির বিষয় থাকে। এই যে মুখ্যমন্ত্রীর বই স্কুলের লাইব্রেরিতে রাখার সিদ্ধান্তের পিছনে এটা কি একটা কারণ? কি মনে হয় আপনার, এর সাহিত্য মূল্য বা কতটা? সাহিত্য মূল্য, আমি পড়েছি ওনার কয়েকটা বই, আমার তো খুবই নিম্নমানের মনে হচ্ছে। আমি ওনার কোনো লেখাকেই উচ্চমানের লেখা, এখন রাজা যত বলে পরিষদ গণে বলে তার শতগুণ। তাহলে রাজা বই লিখছেন, তার পারিষদেরা সেই বই বিক্রি করবে, শিক্ষা দপ্তর হ্যাঁ, ওনাকে তো এর আগে শিক্ষা দপ্তর থেকে সম্মানও করা হয়েছে বা ইত্যাদি। এগুলো তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অত্যন্ত বিরুদ্ধ। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না উনি লয়্যালটির টাকার উপরে নির্ভর করে কিনা,
আমি বলতে পারবো না, কারণ ওনার ব্যালেন্স শিট বা ওনার আর্নিং এক্সপেন্ডিচার আমার জানা নেই যে উনি কত ইনকাম করেন এর থেকে বা কত কি। আমি তো শুনেছিলাম উনি মাইনে নেন না সরকার থেকে। উনি বলেছেন উনি মাইনা নেন না, হ্যাঁ ওনার চাহিদা খুব সীমিত, তবে বই লিখে যে রয়্যালটি পান তাতে ওনার চলে যায়। সে কি করছেন আমার বলার কোনো ধারণাই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলার ক্ষমতা বোধহয় পশ্চিমবাংলার কোনো মানুষের। উনি কি প্ল্যানে কি করছেন, কি ওনার ব্যবস্থাপনা বলতে পারবেন। তবে ওনার যে লেখা কবিতার বই টইগুলো তো হাসির ব্যাপার সাধারণ মানুষের কাছে। উনি ছড়া কেটে কেটে, আবার কেউ ওনারই দলের লোক অন্নদা শঙ্কর রায়ের লেখা দেখিয়ে বলছে উনিও তো এই ধরনের ছড়া লিখেছেন। তবে আমাদের বাংলায় তো অনেক উচ্চমানের লেখক লেখিকা কবি সাহিত্যিক তৈরি হয়েছেন, এখনো অনেক উচ্চমানের লেখা থাকে। আমি কারোর সাথে কম্পেয়ার করছি না। উনি এখন আঁকছেন না, আমরা দুঃখিত। আঁকলে কোথায় আমি জানি না ওনার সাপোর্টিং স্টাফ তারা কি করছে। তাহলে আঁকাতে থেকেও তো উনি রয়্যালটি পাচ্ছেন বা পেতেন। এখন তো উনি আঁকছেন না দেখা যাচ্ছে, এখন উনি লিখছেন ভালো, কিন্তু উচ্চমানের লেখা আমার মনে হয়নি, আমার দুর্ভাগ্য। আচ্ছা, বাংলাদেশের নিযুক্ত হাই কমিশনারের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক আপনার কি মনে হয়? হঠাৎ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাই কমিশনার বৈঠক করলেন কেন? এটা তো বিদেশ নীতি। বিদেশ নীতি মমতা বন্দ্যোপাধ্যায় তো ভারতের বিদেশ নীতির একটা অত্যন্ত ক্ষুদ্র অংশ, একটা অঙ্গরাজ্যের উনি মুখ্যমন্ত্রী। এখন বাংলাদেশ হাই কমিশনার তার শুভেচ্ছা সফর করেছেন কি গুড়ো তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন, এটা তো বাইরের লোক বলতে পারবে না। তবে সব থেকে বড় জিনিস হচ্ছে এটা খুব ইনসিগনিফিকেন্ট। তার কারণ হচ্ছে ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার এবং বাংলাদেশের কেন্দ্রীয় সরকার, বাংলাদেশের কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশ হাই কমিশনার রিপ্রেজেন্ট নিশ্চিতভাবে করছেন, কিন্তু মমতা ব্যানার্জি ভারতবর্ষের সরকারকে রিপ্রেজেন্ট করছেন এমন কোনো তথ্য আমাদের কাছে নেই, কারোর কাছেই নেই। তাই জন্য একটা ব্যক্তিগত সাক্ষাৎকার হিসেবেই ধরে নেওয়া যাক, একটা সৌজন্যমূলক শুভেচ্ছা সাক্ষাৎ এই ধরনের ধরে নেওয়া যাক। এর মধ্যে রাজনৈতিক কিছু থাকলেও যদি থাকে তাহলে সে গুড়ো তত্ত্ব আজকের দিনে সাধারণ মানুষ বা প্রেস পাবলিক অথবা অন্যান্য যারা খোঁজ খবর রাখে তাদের কাছেও কোনো খবর নেই। উনি কি ইউনূস সাহেবের এমিসারি হয়ে মমতা ব্যানার্জির কাছে এসে মমতা ব্যানার্জিকে ভারত সরকারের কাছে এমিসারি হওয়ার জন্য বলছেন কিনা আমার জানা নেই। আমার শেষ প্রশ্ন, টালিগঞ্জের বিধানসভা নির্বাচনের ফলাফল যা হওয়ার ছিল তাই হয়েছে, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে 109টা যে বুথ আছে হিন্দু অধ্যুষিত তাতে 108টাই বিজেপি জিতেছে, এবং সেই বুথ মানে বিজেপি যে ভোট পেয়েছে সেটা হিন্দু ভোটের 70% উপরে। তার মানে কি পোলারাইজেশন ইজ ডান, কমপ্লিট পোলারাইজেশন? এটা এই মুহূর্তে বলা যাবে না। এটা তো গতবারও কালীগঞ্জে একই ধরনের প্যাটার্নে ভোট হয়েছিল। তখন তো দেখা যায়নি কতগুলো হিন্দু ভোট কতগুলো মুসলমান ভোট, তখন বোধহয় এটা দেখা যায়নি। এখন আরো সময় যত গড়াচ্ছে, এখন শুধু ভোট নয় বুথও দেখা হচ্ছে কোনটা হিন্দু বুথ কোনটা মুসলমান বুথ। এটা একটা পশ্চিমবাংলার একটা নিয়তির দিকে আমরা এগিয়ে চলেছি, যেখানে আলটিমেটলি মানুষের রুটি তার জীবনযাত্রা, তার সংগ্রাম, তার দৈনন্দিন চাহিদা, তার ছেলে মেয়ে ভবিষ্যৎ, এগুলো কোনো কিছুই এখন চিন্তা ভাবনার ভিতরে নেই, রাজনীতির প্রাঙ্গণে আসছে না। হিন্দু এবং মুসলমান এতেই বিভক্ত হচ্ছে। আগে ভোটারকে বিভক্ত করা হয়েছে হিন্দু মুসলমান, ভারতবর্ষে তো বহু জায়গায় হয়ে গেছে, গুজরাট, তারপরে রাজস্থান, উত্তরপ্রদেশ, বহু জায়গায়, বিশেষ করে যেগুলোকে টাউ বেল্ট বলা হচ্ছে, যেখানে গরুকে মাথা মনে করে যেখানে করা হয়। বাঙালি এখন তাতে অনুসরণ করছে। যদি এটা অনুসরণ করে থাকে তাহলে এটা একটা অনিবার্য নিয়তি হিসেবে আমরা গণ্য করব, কিন্তু এটার খুব বেশি সিগনিফিকেন্ট এই বাই ইলেকশনে ধরা যাবে না। মানে এটাতে ক্রস রোডে বলা যাবে না যে 70% হিন্দু ভোট পোলারাইজেশন হয়ে গেছে পশ্চিমবাংলায়। তবে আরেকটা কথা আপনাকে আমি বলে দিই, যে 70% হিন্দু ভোট পোলারাইজড হলেও পোলারাইজেশনের পলিটিক্সে কিন্তু মমতা ব্যানার্জি এগিয়ে আছে।
তার কারণটা হচ্ছে প্রায় শতাধিক সিট আছে যেখানে মুসলিম ভোটাররা হচ্ছে ডিটারমাইনিং ফ্যাক্টর। ৭৪টা সিট, ৭৪। আমি মানে উইনিং ফ্যাক্টর বলিনি, আমি ডিটারমাইনিং ফ্যাক্টর বলি। তা ডিটারমিন করতে পারবে প্রায় ১০০-র মতো। তাহলে ১৫০টা সিটের মধ্যে ১০০টা সিটে যদি কোনো দল এগিয়েই থাকে তাহলে বাকিটা তো সে হেঁটে হেঁটে যাওয়ার ব্যাপার আছে। এখন পশ্চিমবাংলাকে আসাম মডেলে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, একে গুজরাট মডেল বা উত্তরপ্রদেশ মডেলে নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। এটাকে আসাম পশ্চিমবাংলার মনন মানসিকতা, চিন্তাভাবনা, সিদ্ধান্ত, তাদের রাজনীতি এগুলো এক হয়ে যাবে কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না। এক সময় আসামে বিরাট আন্দোলন হয়েছে, দিনের পর দিন হয়েছে, বাঙালি খেদা আন্দোলন, বাঙালি খেদা মানে বাঙালি হাটাও। হ্যাঁ, এই আসু টাসুর জন্মই হয়েছিল, প্রফুল্ল মহান্ত, ভিগু ফুকন এদের জন্মই হয়েছিল বাঙালি হিন্দু বিদ্বেষী রাজনীতি করে। তারা কিন্তু হিন্দু ছিল, হিন্দু আসামের হিন্দু বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। তাহলে এখন পশ্চিমবাংলায় শুধু হিন্দু মুসলমান করে সমস্ত হিন্দু ভোটকে একত্রিত করা যাবে কিনা এই বিষয়ে আমার মতামত হচ্ছে এখনো পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা চোখে পড়েনি। তাই জন্য বাই ইলেকশনে গতবারের যে নির্বাচন হয়েছিল 2024 কত সালে 2021 সালে 21, সেটাই একেবারে রিপিট, অলমোস্ট রিপিট করে গেছে কালীগঞ্জের ইয়েতে। এবং আমি মনে করছি এইটা যদি রিপিট হয় তাহলে যেটা 70% পোলারাইজেশন বলছেন, হিন্দু কিন্তু কমিউনাল হয়নি পশ্চিমবাংলায়। এটা এখনো একটু রাখুন, মুসলমান কমিউনাল হয়েছে, তারা মমতা ব্যানার্জিকে একবজ্ঞভাবে ভোট দিচ্ছে। আইএসএফ বা লেফট কংগ্রেস সেই মুসলিম ভোটে হাবা মারতে পারছে না, একটু এদিক ওদিক ছিটকে যাচ্ছে, সেটা ডিফারেন্ট, সেটা ডেজার্শন হচ্ছে, কিন্তু স্প্লিট করতে পারছে না। কিন্তু হিন্দু ভোট কিন্তু কমিউনাল হয়নি। এটা বাঙালি জাতির পক্ষে অতীব শুভ, অতীব মন্দ, আমি দুটো এক্সট্রিম জায়গায় বললাম, সেটা ইতিহাস বিচার করবে। থ্যাংক ইউ। এই মুহূর্তে, তবে এই মুহূর্তে বিজেপি বা হিন্দু পার্টি মানে মুসলিম পার্টি, মমতা ব্যানার্জির তো মুসলিম পার্টি নয়, উনি মুসলিম লীগ তিনি চালাচ্ছেন না, তিনি মুসলিম ভোট ব্যাংকের উপরে তিনি তার পলিটিক্যাল সুবিধের জন্য তিনি ব্যাংক করছেন। 2016 পর্যন্ত পশ্চিমবাংলায় এই চিত্রটা ছিল না, তখন একটা মাল্টি থটের উপরে রাজনীতি হতো। 2016 সালে যখন বাম এবং কংগ্রেস মমতাকে থ্রেটেন করে, তখন মমতা বুঝে যান যে কেন্দ্রের বিজেপি সরকার তার পক্ষে সুবিধাজনক, বিজেপিও বুঝে যায় যে তারা ক্ষমতায় না আসতে পারলে মমতা ব্যানার্জির সরকার তাদের জন্য পশ্চিমবাংলায় সুবিধাজনক। তাই জন্য এটা একটা কমপ্লিমেন্টারি জায়গায় আছে। এটা আন্ডারস্ট্যান্ডিং করে মোদি মমতা বসে সিট শেয়ার করছেন এমন কথা আমি বলিনি, কিন্তু এটা পলিটিক্যাল গুড়ো তত্ত্বে এই থিওরিটাই পশ্চিমবাংলায় চলছে। তাহলে মুসলমান ভোট মমতা পাচ্ছেন, হিন্দু ভোটের জন্য বিজেপি চেষ্টা করে যাচ্ছে হিন্দু একীকরণ, যদি 70% হিন্দুকে আমি এক করে নিতে পারি। কিন্তু যেখানে সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে যে মুসলমানরা কমিউনাল হয়ে গেছে, কমিউনাল মানে কমিউনাল প্যাটার্নে সব মুসলমান এক জায়গায় ভোট দিচ্ছে, সব হিন্দু এক জায়গায় ভোট দিচ্ছে না। এটা হয়তো বাঙালি জাতির 500 বছরের ইতিহাসের প্রতিফলন। চৈতন্যদেব থেকে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, তাদের চিন্তা ভাবনার ফসলে বাঙালি জাতি এখনো সেই জায়গায় কাউ বেল্টের কাছে নাক এবং মাথা ঘষে দেয়। থ্যাংক ইউ। নমস্কার। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.